হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আরও একবার খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকের আলোচনার বিষয় হলো স্টিল এবং ইয়েটের মধ্যে পার্থক্য কোথায় আছে, কোথায় কোথায় স্টিল বসে, কোন কোন কনসেপ্ট মাথায় রেখে আমরা স্টিল ইউজ করে থাকি এবং ঠিক কী কীভাবে আমরা ইয়েটের ব্যবহার করে থাকি। তোমাদের অনেকেরই এই স্টিল এবং ইয়েট ব্যবহার করতে গিয়ে কনফিউশন তৈরি হয়ে যায়, বুঝে উঠতে পারো না ঠিক কোন জায়গায় স্টিলের ব্যবহার করবে, কোন জায়গায় ইয়েট ব্যবহার করবে। অনেক ক্ষেত্রে এরকম হয়, মনে হয় যে এখানটায় তো ইয়েট হলে ভালো হতো কিন্তু স্টিল কেন আছে, আবার মনে হয় এখানে তো ইয়েট নয়, এখানে স্টিল হওয়ার দরকার ছিল, তাহলে কেন ইয়েট দেয়া আছে। এরকম ধরনের অনেক কনফিউশন তোমরা ফিল করো। তো আজকের এই ভিডিওর পরে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই কনফিউশনটা আর কোনোদিন তোমরা ফিল করবে না। আজকে একেবারে ডিটেইলসে আমি প্রত্যেকটা পার্টকে ক্লিয়ার করে দেবো। ওকে, তো দেখো, আমরা স্টিল এবং ইয়েটকে বুঝতে গেলে এখানে আমি একটা এমন প্রসেসে জিনিসটাকে বোঝাবো যাতে করে স্টিলের ঠিক ব্যবহারগুলো কেমন হয় আর ইয়েটের ব্যবহারটা কেমন হয় সেটা ক্লিয়ারভাবে বুঝতে পারো। তো দেখো, স্টিল যে শব্দটা, আগে আমরা সেটার একটা বিশেষ ব্যবহার লক্ষ্য করি। অনেক এমন ক্ষেত্র দেখা যায় যেখানে এই যে আমরা স্টিলকে ব্যবহার করি, এই স্টিল কথাটা এটার যে সেন্সে ব্যবহার হচ্ছে ওই একই রকম সেন্সে হয়তো ইয়েটের ব্যবহারই হয় না। আবার দেখা যায় স্টিল যেরকম সেন্সে ব্যবহার হচ্ছে ওই টাইপেরই সেন্সে কখনো কখনো ইয়েট ব্যবহার হয়। সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় আছে, লক্ষ্য রাখতে হয়। তো দেখো, এখানে প্রথমে স্টিল নিয়ে একটুখানি আমি ক্লিয়ার করে বিষয়টা বুঝিয়ে দিই। সবার ফার্স্টে স্টিলকে আমরা এরকমভাবে বুঝবো যেখানে স্টিল একটা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। ওকে, স্টিল একটা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। স্টিলকে আমরা প্রধানত একটা বলতে পারো যে পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখে থাকি। মানে স্টিল প্রধানত এমন লাইন বোঝায় বা এমন লাইনে ব্যবহার হয় যেখানে ইউজুয়ালি দেখা যায় যে সেটা লাইনটার মধ্যে কোনো নট সেন্স খুব একটা হয়তো আমরা ইউজ করি না। কখনো কখনো অনেক ব্যতিক্রমী লাইন আছে, কিন্তু প্রধানত এরকমভাবে ফলো করা হয়। তো স্টিলকে আমরা যখন ব্যবহার করি অনেক রকম সিচুয়েশানে আমরা স্টিলের ব্যবহার করে থাকি। তার মধ্যে একটা বিশেষ রকমের ব্যবহার হচ্ছে স্টিল যখন অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। এবার অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে মানেটা কি, তার সেই বিষয়টাকে বুঝতে গেলে আগে তোমাদের বুঝতে হবে অ্যাডভার্ব মানেটা কি। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব মানে যার মধ্যেই অর্থটা রয়েছে, না, এর সংজ্ঞাটা এর ভিতরেই রয়েছে। অ্যাডভার্ব মানে যে কিনা ভার্বকে নিয়ে কথা বলে, ভার্বকে পয়েন্ট করে কিছু বলে, ভার্বকে মডিফাই করে সে ব্যবহার হয়, এরকম একটা ব্যাপার। তো সেই অ্যাডভার্ব যেটা কিনা ভার্বের জন্য হতে পারে, আবারও অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভের জন্যও হয়। সব সময় যে ভার্বের জন্য হবে তা নয়, অ্যাডজেক্টিভের জন্যও হয়। আবার কখনো কখনো অ্যাডভার্ব একটা অন্য আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তো বিভিন্ন রকম সেন্সে হয়, প্রধানত অ্যাডভার্বটা ভার্বের জন্য হয়, এটা মাথায় রাখবে। এছাড়া বাকি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের জন্য হয়। তো যাই হোক, আমরা এখানে স্টিলকে যদি বলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে হয়, মানে ব্যবহার হয় এরকম দেখি, তাহলে ডেফিনেটলি সে একটা ঠিক ভার্বকে মডিফাই করার জন্য বা ভার্বের উদ্দেশ্যে সে বসবে, এরকম একটা ব্যাপার থাকবে। তো সেরকম ধরনেরই আমরা নির্দিষ্ট কিছু লাইন দেখতে পাই। কেমন ধরনের? ধরো আমি যদি বলি যে ধরো এরকম একটা লাইন যে সে এখনও গান শুনছে বা মিউজিক শুনছে, সে এখনও মিউজিক শুনছে, এই যে কথাটা বললাম, সে এখনও মিউজিক শুনছে, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি কেমন হতে পারে? লাইনটা যদি লেখা যায় দেখো কেমন হবে। সে এখনও মিউজিক শুনছে, তো সেই অর্থে প্রথমে লিখব হি, দিলাম। লেখার পরে এখনও মিউজিক শুনছে বলা হয়েছে, তার মানে কাজটা চলছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো লেখা যাক হি ইজ এখনও শুনছে, হি ইজ স্টিল লিসনিং। এখনও অর্থে স্টিল ব্যবহার করলাম, হি ইজ স্টিল লিসনিং। লিসেনিং কি? মিউজিক শুনছে। তো যেটা শোনার কথা বলা হচ্ছে তার আগে তো টু লিখতে হবে, এটাই হচ্ছে লিসেন শব্দটার বৈশিষ্ট্য। যখন আমরা লিসেন ব্যবহার করি তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার হয় কি শুনছে সেটা পয়েন্ট করতে গেলে। হি ইজ স্টিল লিসেনিং টু দ্য মিউজিক। ওকে, হি ইজ স্টিল লিসেনিং টু দ্য মিউজিক, এরকমভাবে হলো। এইবার এই যে লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, হি ইজ স্টিল লিসেনিং টু দ্য মিউজিক, এই লাইনটার মধ্যে একটু খেয়াল করো যে স্টিলের ব্যবহারটা হলো, এটা কোন কোন পয়েন্টকে এখান থেকে হাইলাইট করছে।
প্রথমত এখানে স্টিল যে ব্যবহার হয়েছে সেটা এমন একটা লাইনে ব্যবহার হলো আমরা দেখলাম যেখানে লাইনের যে টেন্সের ফরম্যাটটা সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে বলতে পারি স্টিলের ব্যবহার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লক্ষ্য করি প্রধানত যেখানে সে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। বোঝা গেল? এমন একটা ঘটনা যেখানে দেখা যায় কোনো একটা কাজ হয়তো আগে শুরু হয়েছিল কিন্তু কাজটা এখনও চলে যাচ্ছে, এরকম একটা সেন্সে কাজটা চলছে এখনও, সেই অর্থে আমরা স্টিলের ব্যবহার করে থাকি। এবার দেখো এই লাইনটার মধ্যে কোথাও আমরা নট দেখতে পাচ্ছি না, না জাতীয় অর্থ নেই, তার মানে পজিটিভ সেন্স সেটাও কিন্তু স্টিল দেয় এবং তার পাশাপাশি এখানে স্টিল একটা অ্যাডভার্বের মতন কাজ করছে। কিভাবে বুঝবো অ্যাডভার্বের মতন কাজ করছে? সহজভাবে এটা তোমরা জানতে পারো। কিভাবে? একদমই দেখো, এখানে খেয়াল করো, একদম সহজে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই স্টিলের যে ব্যবহারটা হয়েছে, কেন হয়েছে? স্টিল এখানে যে শব্দগুলো লিখেছি টোটাল লাইনটার মধ্যে যতগুলো শব্দ আছে এর মধ্যে বলো তো দেখি স্টিল এখানে কোন জিনিসটাকে হাইলাইট করছে, কোন পয়েন্টটাকে হাইলাইট করছে? স্টিল কি এখানে হিকে পয়েন্ট করছে? হিকে তো পয়েন্ট করছে না। স্টিল এখানে টু, দ্য মিউজিক এইসবকেও পয়েন্ট করছে না। কোন পয়েন্টটাকে পয়েন্ট করছে? ও বোঝাচ্ছে যে অংশটাকে বা যেটাকে হাইলাইট করছে সেটা হলো লিসেনিংটাকে, শোনাটাকে। স্টিল লিসেনিং, এই যে শোনার বিষয়টা সেটাকে হাইলাইট করা হলো, স্টিল লিসেনিং। তাহলে এটা ভার্বকে নিয়ে কথা বলছে, মেন ভার্বকে নিয়ে কথা বলছে, তাই জন্য এটা ভার্বকে মডিফাই করছে বা ভার্বকে ফলো করছে। এরকম সেন্সে আমরা বলতে পারি অ্যাডভার্বের মতন কাজ করছে। তাহলে স্টিল তো এখানে অ্যাডভার্বই হলো, তাই না? এরকমভাবে স্টিলের ব্যবহার হয়। আরও একটা লাইন দেখো, আমি যদি এই একই টাইপের আরও একটা লাইন বলি যে সে এখনও রান্না করছে, সে এখনও রান্না করছে, বা ধরো সে এখনও রান্না করা চালিয়ে যাচ্ছে, এরকম বললাম, সে এখনও রান্না করা চালিয়ে যাচ্ছে। এই কথাটা যদি আমরা ট্রান্সলেট করি কেমন হবে? ট্রাই করা যাক। সে এখনও রান্না করা চালিয়ে যাচ্ছে, তো এখানে সি লিখলাম, সে এখনও রান্না করা চালিয়ে যাচ্ছে। এই চালিয়ে যাওয়াটা আমাকে কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, আগে যেরকম করেছি সেম প্রসেসে। শি ইজ এখনও স্টিল, শি ইজ স্টিল, চালিয়ে যাচ্ছে, কন্টিনিউ তার সাথে আইএনজি, স্টিল কন্টিনিউইং, রান্না করার কাজটা তো টু কুক, শি ইজ স্টিল কন্টিনিউইং টু কুক। হলো? এখানে স্টিলের ব্যবহার আরেকবার হলো, একই রকম সেন্স, আগে যেরকম হয়েছে এক্স্যাক্টলি প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্স রয়েছে এবং এই স্টিল শব্দটা কন্টিনিউইং এই পয়েন্টটাকে বলছে। স্টিল কন্টিনিউইং, এখনও চালিয়ে যাচ্ছে, এখানে চালিয়ে যাওয়াটা হলো ভার্ব, সেটাকে নিয়ে বলছে, তাই জন্য স্টিল এখানে অ্যাডভার্বের মতন কাজ করছে। হলো? এইভাবে স্টিলের ব্যবহার আমরা প্রধানত দেখতে পাই। এছাড়াও অবশ্যই ডিফারেন্ট টাইপের এক্সাম্পলও হয়, তবে ইন জেনারেল এরকমভাবে দেখা যায় ব্যবহার হতে, এক্সেপশন তো থাকবেই। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা যে ব্যবহারটা লক্ষ্য করলাম এই কনসেপ্ট থেকে এবার আমরা বুঝবো একটা বিষয় ক্লিয়ার হলো যে স্টিল একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে এবং সে যখন অ্যাডভার্ব হিসেবে কাজ করে তখন ঠিক এরকম টাইপের ওয়েতে সে অ্যাক্ট করে। এবার দেখো যদি আমরা স্টিল না করে ইয়েটকে দেখি সেটার ক্ষেত্রে কি ধরনের ব্যবহার হয়। আমরা যখন ইয়েটের ব্যবহার করি, ইয়েটও অ্যাডভার্ব হিসাবে কাজ করতে পারে। ওকে, ইয়েটটাও অ্যাডভার্ব হিসাবে কাজ করতে পারে। তাহলে এখানে বোঝার বিষয়টা কি আছে? আগে স্টিলটা অ্যাডভার্ব হিসাবে কাজ করে বলেছি, এখানে বলছি ইয়েটটাও অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করব, পার্থক্যটা কিভাবে ফাইন্ড আউট করব? ইটস ভেরি ইজি, দেখে নাও। যদি ধরো আমরা এমন একটা লাইন বলি যে সে এখনো পর্যন্ত আসেনি বা সে এখনো আসেনি, এই যে কথাটা বললাম সে এখনো আসেনি, আর আগের ক্ষেত্রে বলেছিলাম সে, এই ধরো প্রথম লাইনটা, সে এখনো মিউজিক শোনা চালিয়ে যাচ্ছে বা মিউজিক শুনে যাচ্ছে, এরকম একটা সেন্সে, তো সেখানে কাজটা চলছিল বোঝাচ্ছে। আর এখন বলা হচ্ছে সে এখনো আসেনি, এই যে কথাটা বললাম দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কেমন হয় দেখো, সে এখনো আসেনি, তো সে প্রথমে হি, তো সে এখনো আসেনি, যখন এরম টাইপের কথা বলি তখন আমরা প্রেজেন্ট পারফেক্টের সেন্স অনুযায়ী বলে থাকি। তো সেই অর্থে আমাদের লিখতে হবে হ্যাভ ভার্বের ফর্ম, তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম। এইটা হলো প্রসেস। তো লেখা যাক, সে এখনো আসেনি, হি হ্যাজ
হি এর পরে তো হ্যাজ হয়, সেটা লিখতে হবে হি হ্যাজ নট আসা মানে অ্যারাইভ, হি হ্যাজ নট অ্যারাইভড, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল হি হ্যাজ নট অ্যারাইভড এখনো ইয়েট, হি হ্যাজ নট অ্যারাইভড ইয়েট, সে এখনো আসেনি। এই যে কথাটা এখানে দেখছো, এই লাইনটার মধ্যে ইয়েটের ব্যবহারটা লক্ষ্য করো। এখানে ওই ইয়েটটা ওই স্টিলের ক্ষেত্রেও এখনো হয়েছিল, এখানেও বাংলাতে আমরা এখনো সেন্সে ইয়েটকে ব্যবহার করলাম, কিন্তু পার্থক্যের জায়গা যেটা সেটা হলো এখানে যে ইয়েটের ব্যবহারটা হয়েছে সেটা কিন্তু ওই রকম সেন্সে নয়। আগের ক্ষেত্রে আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট ছিল, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট আছে। এবং আগের লাইনের ক্ষেত্রে কোনো নট সেন্স ইউজুয়ালি আমরা কিন্তু দেখছি না, এখানে আমরা নটের ব্যবহার অবশ্যই লক্ষ্য করছি, এই সেন্সটাকেও মাথায় রাখতে হবে। এবার আরেকটা পয়েন্ট এখান থেকে বুঝতে হবে যে আগের লাইনটাতে প্রধানত দেখানো হয়েছে যখন স্টিল অ্যাডভার্ব হিসাবে কাজ করে তখন সেক্ষেত্রে প্রধানত একটা কাজ চলছে বোঝায় এরকম একটা অর্থ আসে, কিন্তু যখন আমরা ইয়েটের ব্যবহার করি তখন কোনো একটা কাজ এই এখনকার সময় পর্যন্ত হয়ে ওঠেনি এমন একটা সেন্সকে বোঝায়। কাজটা চলছে এরকমটা নয়, কাজটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, এখনো পর্যন্ত কোনো একটা ঘটনা সম্পন্ন হয়নি, এই বিষয়টাকে কিন্তু বোঝায়। এটা হচ্ছে ইয়েটের ব্যবহারের অ্যাডভার্ব হিসাবে ব্যবহারের মূল বিষয়, এটাকে মাথায় রাখবে, তাহলে অর্ধেক সমস্যা এখানেই কেটে যাবে। ওকে, এরপর এরকম ধরনের আরো একটা এক্সাম্পল দেখা যেতে পারে। আমি যদি বলি যে সে এটা এখনো দেখেনি, সে এটা এখনো দেখেনি, এরকম একটা সেন্সে লাইন বললাম, এটা মুভি হতে পারে, সে এটা এখনো দেখেনি, লেখা যাক তো সে তো সে এটা এখনো দেখেনি, তো শি হ্যাজ নট, আগেরই মতন হবে শি হ্যাজ নট, সে এটা এখনো দেখেনি। এবার দেখা সেন্সে যেহেতু লাইক যদি মুভি ধরে নিই তাহলে ওয়াচ বলতে পারি, শি হ্যাজ নট ওয়াচড, শি হ্যাজ নট ওয়াচড এটা ইট এখনো ইয়েট, শি হ্যাজ নট ওয়াচড ইট ইয়েট, এখানেও ইয়েটটা অ্যাডভার্বের মতন ব্যবহার হয়েছে। বাই দ্য ওয়ে এখানে বুঝে নিতে হবে ইয়েট অ্যাকচুয়ালি অ্যাডভার্ব হিসেবে কীভাবে ব্যবহার হচ্ছে। আগে যেরকম স্টিলের ক্ষেত্রে দেখলাম স্টিল যে পয়েন্টটাকে হাইলাইট করছিল, ইয়েটও কিন্তু এক্স্যাক্টলিভাবে এখানে ভার্বকে পয়েন্ট করবে। যে আগের লাইনে যেমন হি হ্যাজ নট অ্যারাইভড ইয়েট, ইয়েট বলতে এখনও কোন জিনিসটা হয়নি, তার অ্যারাইভ করাটা হয়নি, তার মানে ইয়েট এখানে অ্যারাইভকে পয়েন্ট করছে, ভার্বকে পয়েন্ট করছে, তাই জন্য অ্যাডভার্বের মতন কাজ করছে। এখানেও দেখো পরেরটার ক্ষেত্রেও শি হ্যাজ নট ওয়াচড ইট ইয়েট, ইয়েট এখনো কি করেনি, কোন জিনিসটা করেনি, এখানে সে দেখার কাজটা করেনি, ওয়াচড কাজটা করেনি, তো এরকম সেন্সে ইয়েট এখানেও কিন্তু ভার্বকে পয়েন্ট করলো, তার মানে এখানেও আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে দেখতে পেলাম। শুধু পার্থক্যটাকেই মনে রাখবে যে এই কনসেপ্টের জন্য ইয়েট বসছে, আর এই ধরনের কনসেপ্ট যখন হচ্ছে তখন স্টিল বসছে, কনফিউশন আর রাখবে না। এবার আমরা আসি নেক্সট পার্টে, যেখানে আমরা স্টিলের এমন কিছু বিশেষ ব্যবহার দেখব যেখানে দেখা যাবে স্টিল যেভাবে ব্যবহার হচ্ছে ইয়েট সেভাবে ব্যবহার হচ্ছে না। ওকে, তো দেখা যাক পরের কনসেপ্টটা। এবার আমরা দেখব স্টিল এবং ইয়েটের মধ্যে আরেকটা বিশেষ পার্থক্য, এটা হলো ডিফারেন্সের প্রথম জায়গা, এটা বলতে পারো ডিফারেন্সের ফার্স্ট পার্ট, ডিফারেন্স 1। ওকে, ডিফারেন্স 1। এবার আমরা যে পয়েন্টটায় আসব সেটা হচ্ছে ডিফারেন্স নাম্বার 2। এই দুটো বিশেষ পার্থক্যের ভিত্তিতেই আমরা স্টিল আর ইয়েটকে চিনে থাকি। এরপরেও আরও কিছু এক্সট্রা পয়েন্টস আছে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যাই হোক, এবার ডিফারেন্স নাম্বার 2টা দেখে নাও। কি বলা হচ্ছে, যখন দেখা যায় স্টিল এর ব্যবহার, এটার সঙ্গে আমরা সবাই খুব পরিচিত, স্টিলের ব্যবহার একটা কনজাংশনের মতন হয়, একটা কনজাংশনের মতন স্টিল ইউজ হয়। ওকে, স্টিল যখন একটা কনজাংশনের মতন ব্যবহার হয় তখন আমরা প্রধানত এরম ধরনের সেন্স দেখে থাকি। বাংলায় যদি অর্থ করি তাহলে তাও বা তারপরেও এরম ধরনের সেন্সগুলোতে আমরা এর ব্যবহার লক্ষ্য করি। ওকে, তো যদি কনজাংশন হিসেবে এর একটা ব্যবহার লক্ষ্য করি তাহলে লাইনটা কিরম ধরনের হতে পারে, আমি এটা করলাম তাও আমি বকা খেলাম, আমি এটা করলাম তাও আমি বকা খেলাম, এই কথাটা। তো লাইনটাকে ট্রান্সলেট করা যাক, আমি এটা করলাম, তো সিম্পল পাস্ট টেন্স
আই ডিড ইট, আমি এটা করলাম, তাও আমি বকা খেলাম, এই কথাটা আই ডিড ইট, তারপরে তাও, তো এখানে স্টিল আই গট, বকা খেলাম মানে কারোর দ্বারা বকা খেলাম, কেউ আমায় বকলো, তাহলে প্যাসিভের সেন্স আসছে আই ডিড ইট স্টিল আই গট স্কল্ডেড। ওকে, কারোর দ্বারা বকা খেয়েছি তাই আই গট স্কল্ডেড করে দিলাম, আই ডিড ইট স্টিল আই গট স্কল্ডেড। তাহলে এখানে এই যে লাইনটা, এখানে স্টিলের ব্যবহারটা লক্ষ্য করো, স্টিল যে ব্যবহার হচ্ছে সে দুটো সেপারেট ক্লজকে যুক্ত করতে সাহায্য করছে, একটা হলো আই ডিড ইট আর একটা হচ্ছে আই গট স্কল্ডেড, এই দুটো সেপারেট ক্লজ। এখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের ফরম্যাট দেখতে পাচ্ছি। তোমরা জানো যে কম্পাউন্ড সেন্টেন্সে যে বিশেষ ধরনের লিঙ্কারগুলো ব্যবহার হয়, যেমন অ্যান্ড, বাট, অর, তারপরে দেয়ারফোর, হাউএভার, নেভারদ্যালেস, এরকম কত আছে, টিল, আনটিল, এসব আছে, ঠিক তেমনি স্টিলও একটা গুরুত্বপূর্ণ এখানে লিঙ্কার হয়। তো এখানে কম্পাউন্ড সেন্টেন্স হিসাবে বা বলতে পারো যৌগিক বাক্য হিসাবে লাইনটাতে আমরা স্টিলের মাধ্যমে জয়েন করতে পাচ্ছি। এবার নেক্সট যে লাইনটা, সে তাড়াতাড়ি এলো তারপরেও তারা তাকে নির্বাচন করলো না, সে তাড়াতাড়ি এলো তারপরেও তারা তাকে নির্বাচন করলো না। এখানে প্রথম দিকে আছে যে সে তাড়াতাড়ি এলো, তো লেখা যাক শি তাড়াতাড়ি এলো মানে কেম আর্লি, CAME, সিম্পল পাস্ট টেন্সে কেম, তারপরে আর্লি, সে তাড়াতাড়ি এলো। এবার কি করব, তারপরেও, এখানে তারপরেও সেন্সে আমরা স্টিলের ব্যবহার করতে পারি, কমা একটা দিতে পারো আগে। তো শি কেম আর্লি স্টিল, তারপরেও কি হলো না, তারপরেও তারা তাকে নির্বাচন করলো না। দে, তারা তাকে নির্বাচন করলো না, সিম্পল পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তো দে ডিডন্ট চুজ বলতে পারি, সিলেক্টও বলতে পারি, দে ডিডন্ট সিলেক্ট তাকে, হার। ওকে, শি কেম আর্লি স্টিল দে ডিডন্ট সিলেক্ট হার, সে তাড়াতাড়ি এলো তাও তারা তাকে নির্বাচন করলো না। এখানেও যে স্টিলের ব্যবহারটা সেটাও কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে, সে কি করছে না দুটো অংশকে জুড়তে সাহায্য করছে, এদিকে দে ডিডন্ট সিলেক্ট হার আর এদিকে রয়েছে শি কেম আর্লি, দুটোই হচ্ছে মানে বলতে পারো যে দুটোই হচ্ছে একটা আলাদা আলাদা সেন্টেন্স হতে পারতো, এদেরকে যুক্ত করে দিল স্টিল, এটা কম্পাউন্ড সেন্টেন্স আরও একবার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো যখন আমরা ইয়েট ব্যবহার করি সেখানে প্রধানত বাংলার অর্থগত দিক থেকে কি পার্থক্য থাকে। মোটামুটি বলতে পারো যে ইয়েটটাও কিন্তু একই রকমভাবে কনজাংশন হিসেবে কাজ করে থাকে এবং সেম টাইপেরই প্রায় সেন্স আসে, পার্থক্য বিশেষ কিছু এখানেও থাকে না, এরা মানে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারো। এরকম ধরনের সেন্স যখন হয় যেখানে কনজাংশনের ব্যবহার হয় সেখানে স্টিল না ইয়েট ব্যবহার করব, এই নিয়ে খুব বেশি চিন্তা না করলেও চলবে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেম টাইপের কনসেপ্টে ইয়েট ব্যবহার হয়, ওখানে আবার স্টিলও ব্যবহার হতে লক্ষ্য করা যায়, শুধু বাংলার অর্থগত দিক থেকে একটা পার্থক্য আছে। স্টিল প্রধানত আমরা তাও বা তারপরেও অর্থে ইউজ করে থাকি, ইউজুয়ালি এরকম হয়, আর ইয়েটটা আমরা তবু জাতীয় অর্থে বেশি ব্যবহার করি। ওকে, তো সেই সেন্স থেকে আমরা এটাকে লিখব। তো লেখা যাক, ইয়েটের একটা এক্সাম্পল যদি দিই, সে খুব পড়াশুনো করলো তবুও সে পাস করলো না, এই যে কথাটা বললাম, সে খুব পড়াশোনা করলো, খুব হার্ডওয়ার্ক করলো, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও সে পাস করছে না, এরকম সেন্স, যে একটা অপোজিট সেন্স আসলো, স্টিলের মতনই কাজ করছে, তবে এখানে আমরা তবুর ব্যবহারটা দেখছি। তো এই লাইনটাকে ট্রান্সলেট করা যাক, সে খুব পড়াশুনো করলো, তো হি স্টাডিড হার্ড, সে খুব পড়াশুনো করলো তবু ইয়েট সে পাস করলো না, হি ডিডন্ট পাস। হলো, সে খুব পড়াশোনা করলো তবু সে পাস করলো না, এখানে যে ইয়েটের ব্যবহারটা হলো একই রকম স্টিলের মতন কাজ করছে, শুধু বাংলার অর্থগত দিক থেকে তবু জাতীয় সেন্সে ব্যবহার হলো। তাহলে দুটো অংশ, হি স্টাডিড হার্ড একটা অংশ, আরেকটা হলো হি ডিডন্ট পাস, দুটো একে অপরের
অপোজিট ম্যাটার হচ্ছে, এটাকেই তোমরা স্টিল বা ইয়েটের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে। দুটো যে অংশকে যুক্ত করবে এরা কিন্তু একে অপরের বিপরীত হতে হবে, একই টাইপের হলে তখন আবার হবে না। যেমন যদি তোমরা স্টিলে ফেরত চলে আসো, সেখানে বলা ছিল শি কেম আর্লি, স্টিল দে ডিডন্ট সিলেক্ট হার। সে যখন তাড়াতাড়ি এলো তাহলে তাকে সিলেক্ট করা উচিত ছিল, কিন্তু তারা সেটা করেনি, তার মানে অপোজিট ম্যাটার হয়ে গেল। একই রকমভাবে এখানেও তাই, হি স্টাডিড হার্ড, সে মন দিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করেছিল, তার ফলে কি হতো না, তার ফলে তার পাস করাটা উচিত ছিল, কিন্তু স্যাডলি হি ডিডন্ট পাস, সে পাস করলো না। এই যে কথাটা বলা হলো, একে অপরের অপোজিট লাইন হয়ে গেল, আমরা ইয়েট ব্যবহার করতে পারি তবু সেন্সে। আরও একটা লাইন দেখা যাক, সে কোয়ালিফাইড ছিল বা বলতে পারো সে যোগ্য ছিল, তার শিক্ষাগত যোগ্যতা ছিল, তবু সে জবটা পেল না। এই কথাটা একে অপরের অপোজিট ম্যাটার আসলো, চলো ট্রান্সলেট করে ফেলি। সে শিক্ষাগত তার যোগ্যতা ছিল, সে যোগ্য ছিল, তো সি, এখানে সি দিয়ে করি, সে ছিল, শি ওয়াজ কোয়ালিফাইড, শি ওয়াজ কোয়ালিফাইড, শি ওয়াজ কোয়ালিফাইড, সে যোগ্য ছিল বা তার শিক্ষাগত যোগ্যতা ছিল, ইয়েট তবু সে চাকরিটা পেল না। তো শি ডিডন্ট, আগেরটার মতনই ফরম্যাট লিখলাম, শি ডিডন্ট গেট চাকরিটা, দ্য জব। একে অপরের অপোজিট ম্যাটার আসলো, যে শি ওয়াজ কোয়ালিফাইড, যখন কোয়ালিফাইড তাহলে সেই সেন্সে আমরা বলতে পারি যে তার জবটা পাওয়া উচিত কিন্তু সে পেল না। দুটো অপোজিট ফ্যাক্ট, কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও সে পাচ্ছে না, তো তবু সেন্সে ইয়েট এখানে কনজাংশন হিসেবে কাজ করলো। তো এখানে এই টাইপের সেন্সগুলোতে আমরা স্টিল ইউজ করলেও কোনো খুব একটা ক্ষতি হবে না, আবার স্টিল যে সেন্সটা সেখানে যদি ইয়েট ইউজ করি তাতেও খুব বেশি প্রবলেম নেই। কনজাংশন যখন ব্যবহার হয় ইয়েট এবং স্টিলের ব্যবহারের মধ্যে বিশেষ কিছু পার্থক্য পাওয়া যায় না, কিন্তু যদি বাংলায় তোমরা ট্রান্সলেট করো এবং বাংলার অর্থগত দিক থেকে যদি ট্রান্সলেট করো তাহলে ভাবতে হবে যে স্টিল মানে প্রধানত তাও বা তারপরেও এরম ধরনের অর্থগুলো বোঝায়, আর ইয়েট মানে তবু জাতীয় সেন্স আসে। ওকে, সেরকমভাবে করবে। এনিওয়ে, এবার চলো আমরা এমন কিছু ডিফারেন্ট টাইপের কনসেপ্ট দেখব যেখানে দেখতে পাবো যে স্টিলের ব্যবহার হচ্ছে কিন্তু সেক্ষেত্রে ইয়েট কখনোই পসিবল নয়। ওই বিষয়গুলো মনে রাখতে হবে, তাহলে স্টিল ব্যবহারের ক্ষেত্রে কনফিউশনটা কিন্তু আরও কেটে যাবে, যে কোন ক্ষেত্রে স্টিল ব্যবহার হচ্ছে, এক্ষেত্রে ইয়েট তো কখনো আসবে না, সেটাও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এনিওয়ে, তো এটা হলো ডিফারেন্স নাম্বার 2, ডিফারেন্স 2। এই দুটো হচ্ছে মূল ডিফারেন্স যখন আমরা ব্যবহার করি এদেরকে, ডিফারেন্স নাম্বার 2। যদিও এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স খুব একটা কিছু নেই, সেম টাইপেরই কনসেপ্ট হয়ে গেল, শুধুমাত্র বাংলা অর্থগত দিক থেকে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, আদারওয়াইজ কিছুই নেই। মডার্ন ডেজে স্পোকেন ইংলিশে যদি কথা বলো বা রিটেন ইংলিশেও বলো, এখন আর অত কিছু এরমভাবে ভাবা হয় না, ইউজুয়ালি র্যান্ডমলি ইউজ করা হচ্ছে স্টিল এবং ইয়েটের। তবে প্রথম যে ম্যাটারটা এটা কিন্তু খুব ভাইটাল। এই ধরনের সেন্সে তোমরা এই যে প্রথম কনসেপ্টটায় যে কন্টিনিউয়াসের টেন্স দেখলে সেখানে স্টিলের ইউজ, এবং তারপরে প্রেজেন্ট পারফেক্টের টেন্স এইখানে যে ধরনের ইয়েটের ইউজ হচ্ছে, এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলবে না, এটাকে ক্লিয়ারভাবে মাইন্ডে রাখো, তাহলে অনেক কনফিউশন ওটার জন্যই কেটে যাবে। যাই হোক, এবার ডিফারেন্ট আরেকটা কনসেপ্ট, আরও কয়েকটা কনসেপ্ট আছে, সেগুলো এবার বুঝে নাও। এই ইউজগুলোর বাইরেও দেখা যায় এমন কিছু ক্ষেত্র আছে যেখানে স্টিলের ব্যবহার আমরা যখন করি প্রধানত সেই স্টিলটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ওকে, অ্যাডজেক্টিভ হিসাবে, তো সেটা এখানে লেখা যাক, স্টিল যেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এই স্টিলটা আগের যে স্টিলের ব্যবহার দেখলে তার থেকে কিন্তু ভিন্ন, ডিফারেন্ট টাইপের ওয়েতে আমরা এর ব্যবহারটা লক্ষ্য করি। এই যে অ্যাডজেক্টিভের মতন ব্যবহারটা সেটা ঠিক কেমন সেন্সে হয় জানবে যখন আমরা এমন কোনো কথা বলি যেখানে এরকম বাংলায় আমরা অর্থ বোঝাই যে কোনো একটা জিনিস যেটা একেবারে চুপচাপ, শান্ত, এরকম ধরনের সেন্স আসে, তখন সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে স্টিল ব্যবহার করতে পারি। কেমনভাবে, চলো লাইনের এক্সাম্পল দিয়ে এটাকে বোঝা যাক। তুমি শান্ত থাকো যতক্ষণ না আমি তোমায় বলি। ওকে, তুমি শান্ত থাকো যতক্ষণ না আমি তোমায় বলি, এই লাইনটাকে এবার ট্রান্সলেট করা যাক। দেখো, তুমি শান্ত থাকো এরকম সেন্সে শান্ত বা চুপচাপ থাকো, নড়াচড়া করো না, এরকম অর্থে আমরা স্টিল ব্যবহার করতে পারি। তো তুমি শান্ত থাকো, ইউ স্টে স্টিল, ইউ স্টে স্টিল, তুমি শান্ত থাকো। ওকে, যতক্ষণ না, আনটিল আমি তোমায় বলি, আনটিল আই তোমায় বলি, তো আই টেল
ইউ, তোমায়। ইউ স্টে স্টিল আনটিল আই টেল ইউ, এরকমভাবে হলো। এইবার এই লাইনটার মধ্যে লক্ষ্য করো, স্টিলের যে ব্যবহারটা হয়েছে এটা কিন্তু কনজাংশন হিসেবে হয়নি, যেরকমটা আগে হয়েছে এটা সেরকমভাবে হয়নি। এখানে অলরেডি কনজাংশন একটা আছে, সেটা হলো আনটিল। তো স্টিল এখানে ডিফারেন্টলি ইউজ হচ্ছে। কিভাবে ইউজ হচ্ছে? স্টিল এখানে একটা এমন সিচুয়েশনকে বোঝাচ্ছে, সেটা কাকে নিয়ে বলছে? স্টিল এখানে এই ইউকে নিয়ে বলছে, যেটা একটা প্রোনাউন। আর আমরা জানি যখন অ্যাডজেক্টিভের ব্যবহার হয়ে থাকে সেন্টেন্সের মধ্যে, সেই অ্যাডজেক্টিভ হয় নাউনকে অথবা প্রোনাউনকে নিয়ে সে কিন্তু বলে, তারই বৈশিষ্ট্য কিছু একটা এক্সপোজ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিলটা এখানে সেই প্রোনাউন ইউকে নিয়ে বলছে, তাহলে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। তাহলে স্টিল হলো এখানে অ্যাডজেক্টিভ, যেটা প্রধানত চুপচাপ থাকা, স্থির হয়ে থাকা বা শান্ত থাকা, এরম ধরনের সেন্সগুলোতে আমরা বলতে পারি। আরও একটা এক্সাম্পল দেখে নাও, হ্রদের জল। ধরো এরম যদি একটা লাইন বলি যে হ্রদের জল শান্ত, হ্রদের জল শান্ত, এই যে কথাটা বললাম। তো হ্রদের জল, দ্য লেক ওয়াটার, দ্য লেক ওয়াটার শান্ত হয়, শান্ত। দ্য লেক ওয়াটার ইজ স্টিল। ওকে, কোনো সেরকম হালচাল নেই ওর মধ্যে, স্থিরতা রয়েছে একটা, এরকম অর্থে শান্ত। তো এখানে স্টিল যেটা ব্যবহার হলো, এটাও তো সেই অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, কারণ এই স্টিলটা কি নিয়ে বলছে? এই লেক ওয়াটারকে নিয়ে বলছে, তাহলে নাউনকে নিয়ে বললো, তো সেরকম সেন্সে এখানে স্টিল কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে। ওকে, এইবার এই যে অ্যাডজেক্টিভ সেন্সে আমরা স্টিলের ব্যবহার দেখলাম, এরকম সেন্সে ইয়েট ব্যবহার হয় না। ওকে, তাহলে যখন আমরা এই ধরনের সেন্স দেখব, কনফিউজ হওয়ার কোনো দরকারই নেই যে এখানে আমাকে ইয়েট লিখতে পারি, একেবারেই নয়। এটা অ্যাডজেক্টিভের সেন্স আসছে, এরকম সেন্সে ইয়েট কোনোভাবেই আসবে না। ওকে, এবং এখানে স্টিলের যে ব্যবহারটা হলো সেটা প্রধানত শান্ত, চুপচাপ বা একেবারে স্থিরতা রয়েছে এরকম সেই ধরনের সেন্সগুলোতে ব্যবহার হচ্ছে। ওকে, এবার দেখো স্টিলের আমরা এমন একটা ব্যবহার দেখব যেখানে দেখা যাবে স্টিলটা একটা ভার্ব হিসাবেও কাজ করতে পারে। কীরকমভাবে চলো দেখে নাও। স্টিল যেখানে ভার্ব হিসাবে কাজ করে, স্টিল ভার্ব হিসাবে কাজ করে। ওকে, এখানে প্রধানত কেমন ভাবে হয় বলার আগে বলে দিই এর অর্থটা কেমন ধরনের হয়। যখন জানবে যে কেউ কাউকে হয়তো মানে চুপ করিয়ে দিল, এরকম ধরনের সেন্স আসে, তখন সেক্ষেত্রে আমরা স্টিলের ব্যবহার করতে পারি। তো এটা ঠিক কিভাবে হয়? যদি ধরো বলি যে সে তার আওয়াজটা চুপ করিয়ে দিল বা স্তব্ধ করে দিল, এরকম সেন্সে সে তার আওয়াজটা স্তব্ধ করে দিল, এই যে কথাটা বললাম, এইটাকে তোমরা এই স্টিল ব্যবহার করে বলতে পারো। কেমনভাবে লেখা যাক, ধরো সি তার আওয়াজটা স্তব্ধ করে দিল, স্তব্ধ করে দিল বললাম, তার মানে সিম্পল পাস্ট টেন্স। তো স্টিল এটাকেই ব্যবহার করব, ভার্ব তার থার্ড ফর্ম করে দেবো, সেকেন্ড ফর্ম করে দেবো। সাবজেক্ট তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, স্টিলড হয়ে গেল, স্টিল থেকে স্টিলড ভার্বের সেকেন্ড ফর্ম হলো। সি স্টিলড, সে স্তব্ধ করলো, কি স্তব্ধ করলো? তার ভয়েস, হিজ ভয়েস। তার সেন্সে এখানে আমরা অন্য কোনো একজন কারোর কথা বলছি, তো হিজ ভয়েস। ঠিক আছে, এই যে ব্যাপারটা দেখলে এখানে স্টিলের যে ব্যবহারটা হলো, এটা এখানে পয়েন্ট করছে যে একটা ভার্ব হিসেবে কাজ করছে, এবং সেটা পয়েন্ট করছে যে স্তব্ধ করা, এরম একটা সেন্স, কাউকে চুপচাপ করে দেওয়া, থামিয়ে দেওয়া, এরম ধরনের অর্থ। ওকে, এর আরও একটা এক্সাম্পল দেখে নাও। ধরো যদি বলি যে সে বাচ্চাটার কান্না স্তব্ধ করে দিল, বাচ্চাটার কান্না স্তব্ধ করে দিল, তো এরম সেন্সে হি, এখানে হি দিয়ে করি, স্তব্ধ করে দিল, একই টাইপের সেন্স, হি স্টিলড। স্টিলড বাচ্চাটার কান্না, বা যে বাচ্চাটা কেঁদে যাচ্ছে, এরকম ক্রন্দনরত শিশু, তাকে থামিয়ে দিল, তাকে স্তব্ধ করলো, তো হি স্টিলড দ্য ক্রন্দনরত, দ্য ক্রাইং বেবি, এরকমভাবে বলতে পারি, স্টিলড দ্য ক্রাইং বেবি। সে ক্রন্দনরত বাচ্চাটিকে থামিয়ে দিল, যে কেঁদে যাচ্ছিল তাকে থামিয়ে দিল, তাকে স্তব্ধ করে দিল। এখানে স্টিলের যে ব্যবহারটা হলো ভার্ব হিসেবে হলো। এই যে ভার্ব হিসেবে আমরা স্টিলের ব্যবহার দেখছি, এই টাইপের সেন্সে কোনোভাবেই ইয়েট ব্যবহার হবে না। এটাও আরেকটা ইউনিক টাইপের সেন্স। যদি এরম ধরনের সেন্স অ্যাপ্লাই করো, কখনো ইয়েট ইউজ করবো কিনা এমন কনফিউশন মাথাতেই আনবে না। এটা ভার্ব হচ্ছে, তাহলে নির্দ্বিধায় স্টিল ইউজ করে দাও। ওকে, এবার দেখো স্টিল ব্যবহারের আরও একটা বিশেষ ধরনের মাধ্যম, যেখানে দেখা যাবে স্টিলকে আমরা ইউজ করতে পারবো নাউন হিসাবে। ওকে, নাউন হিসাবে, চলো সেটা দেখা যাক।
স্টিল যেখানে নাউন হিসাবে কাজ করে। যখন জানবে স্টিল নাউন হিসাবে কাজ করে, এর অর্থটা হয় প্রধানত শান্তি, প্রশান্তি, এরকম ধরনের সেন্স। ওকে, তো একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো এরকম একটা লাইন যে রাত্রির শান্তি আমায় লাইক রাত্রির শান্তি আমাকে মুগ্ধ করে দেয়, এরকম একটা বললাম, বা আমার মনকে মুগ্ধ করে দেয়, আমার মনকে প্রশান্ত করে দেয়। হ্যাঁ, এটা ভালো হচ্ছে। রাত্রির শান্তি আমার মনকে প্রশান্ত করে দেয়। রাত্রির শান্তি আমার মনকে প্রশান্ত করে দেয়, এই কথাটা বললাম। তো আমি যদি বলি লাইনটা, তাহলে হবে রাত্রির শান্তি বলবো দ্য স্টিল অফ দ্য নাইট। ওকে, দ্য বিশেষ করে বলা হচ্ছে স্টিল অফ দ্য নাইট, দ্য স্টিল অফ দ্য নাইট, রাত্রির শান্তি, বিশেষ করে নাইটকেও বলা হলো, আবার তার নীরবতার ভাবটাকেও বোঝানো হলো। তাহলে শান্তি বা নীরবতা এরকম ধরনের সেন্সেও আমরা কিন্তু স্টিল বলতে পারি। দ্য স্টিল অফ দ্য নাইট কি করে না, আমার মনকে প্রশান্ত করে দেয়। তো এটা করে দেয় বলছি, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, অলওয়েজ হয়, তাই না? তাহলে প্রশান্ত করে দেয় সেন্সে আমরা এখানে বলতে পারি সুথ কথাটাকে ব্যবহার করতে পারি, খুব ভালোভাবে এটা অ্যাডজাস্ট হবে। দ্য স্টিল অফ দ্য নাইট সুথস, soothes, the still of the night soothes কে soothes আমার মন, my mind, soothes my mind হলো। the still of the night soothes my mind, তাহলে এখানে still of the night এটা নাউন হয়ে যাচ্ছে। এর আগে দেখো দা ব্যবহার হয়েছে, তারপরে অফ এসছে। তো এরকম ধরনের সেন্স প্রধানত যখন দেখি আমরা, আগে একটা আর্টিকেল আছে, তারপরেই একটা শব্দ এবং তারপরে একটা অফ চলে আসছে, জানবে ইউজুয়ালি সেই যে সেন্সটা হয় ওটা কিন্তু নাউনের সেন্স আসে, মানে নাউন জাতীয় অর্থে প্রধানত এরকম দেখি আমরা। তো স্টিল এখানে নাউন যখন হয় এরকম ধরনের অর্থ প্রধানত কিন্তু সে বোঝায় যে রাত্রির নীরবতা বা রাত্রির শান্তি, এরকম ধরনের সেন্সে স্টিলের ব্যবহার নাউন সেন্সে। এরকম আরও একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য স্টিল অফ দ্য নাইট সুথস মাই মাইন্ড। তো ধরো আরেকটা যদি এক্সাম্পল দিই যে এটা নাইট দিয়ে হলো, এবার ধরো আমরা ভাবলাম যে মানে দিনের মাঝামাঝি বা বলতে পারো মিড ডে সময়, যেটা সেই সময়টা মধ্যাহ্নের সময়, এই সময়ও দেখবে একটা নীরবতার ব্যাপার থাকে, অনেক জায়গাতে হয় এরকম, খুব শান্তশিষ্ট হয়ে যায়। তো সেই যে ব্যাপারটা যে এটা অনেক ক্ষেত্রে হয়তো এনজয়েবল হয় না, তো আমরা এরকম একটা লাইন বলতে পারি যে মধ্যাহ্নের শান্তি অস্বাভাবিক, মধ্যাহ্নের শান্তি হয় অস্বাভাবিক, এরকম একটা লাইন বললাম, মধ্যাহ্নের শান্তি হয় অস্বাভাবিক। লেখা যাক। তো যদি আমরা এই একই ফরম্যাটে লিখি মধ্যাহ্নের শান্তি, তো দ্য স্টিল অফ মধ্যাহ্ন সেন্সে মিড ডে ব্যবহার করব বললাম, তো অফ দ্য মিড ডে, দ্য স্টিল অফ দ্য মিড ডে কি না বললাম হয় অস্বাভাবিক। তো অস্বাভাবিক সেন্সে আনন্যাচারাল বলা যায়, খুব কমন হয়ে যাচ্ছে, একটু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করি, আনক্যানি। ওকে, দ্য স্টিল অফ দ্য মিড ডে ইজ আনক্যানি, একটু গা ছমছম করা ব্যাপার আছে, একটু বেশ ভয় ভয় ব্যাপার, হরিফিক কিছু ঘটবে, যাই হোক। তো দ্য স্টিল অফ দ্য মিড ডে ইজ আনক্যানি, এখানেও স্টিল যেটা বলা হলো ওই একেবারে সব কিছু চুপচাপ, সেরকম একটা নড়াচড়া নেই, রাস্তাঘাটের লোকজন দেখা যাচ্ছে না, এরকম একটা সেন্স। ওকে, তো এই ধরনের অর্থে যেখানে নাউন সেন্সে স্টিলের ব্যবহার লক্ষ্য করছি, এই ধরনের অর্থেও ইয়েটের ব্যবহার হয় না। ওকে, এই সেন্সে আমরা স্টিল ব্যবহার করে থাকি। তো স্টিলের ডিফারেন্ট কিছু ইউজও আমরা কিন্তু লক্ষ্য করলাম। স্টিল তাহলে একসাথে কীভাবে ব্যবহার হচ্ছে? স্টিল একরকম প্রথমে দেখলাম আমরা যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এরপরে দেখলাম কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে, এছাড়া আমরা দেখলাম স্টিলের ব্যবহার অ্যাডজেক্টিভের মতন হচ্ছে, তারপরে ভার্বের মতন এবং নাউনের মতন হচ্ছে। ইয়েট কিন্তু সেরকমটা হয় না, ইয়েটের ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে অ্যাডভার্ব হিসেবে হচ্ছে আর কনজাংশন হিসেবে হচ্ছে, ব্যাস হয়ে গেল। এই হলো বিষয়টা। তো স্টিল আর ইয়েট নিয়ে আজকের পর আর কোনো কনফিউশন যেন না হয়। যদি কোথাও কনফিউশন স্টিল ফিল করো, এই দেখো স্টিল ব্যবহার করলাম, যদি কোথাও এরকম ফিল করো যে কনফিউশন আসছে, তাহলে কি করবে? প্র্যাকটিস করবে। এরকম ধরনের যে লাইন্সগুলো আমি দিয়েছি, এক এক রকমের ধরনের যে বিষয়গুলো বলছি, ওই টাইপের লাইন্স তোমরা আরও বানাও না, যত বানাবে তত বিষয়টা ক্লিয়ার হবে। কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তো ডেফিনেটলি তোমাদের হেল্প করার জন্য তৈরি আছি। যাই হোক, এই লাইনগুলোর যদি স্ক্রিনশট নিতে চাও নাও, আমি আগে বলতে ভুলে গেছিলাম। তো এনিওয়ে, এই হলো ব্যাপার। আশা করি তোমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে অনেক কিছু ইম্পর্টেন্ট ম্যাটার জানতে পেরেছো। আজকের ভিডিও তবে এই পর্যন্তই থাকছে। তো আসি, নেক্সট ক্লাসে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।